গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 12, 12তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো তোমরা আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ মার্চ মাসের, এই ক্লাস রুটিন ফলো করা হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আসবে একবার দেখে রাখো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে প্রত্যেক ক্লাসের লিঙ্ক এবং নোটিফিকেশন তোমরা পাবে। ওকে, তো আমরা প্রশ্ন আলোচনা শুরু করব। সহজ প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করছি, এবং এখানে তোমাদের বলে রাখি ফুড এসআই পরীক্ষা হয়ে গেছে। কার কেমন হয়েছে, অনেকের ভালো হয়েছে, অনেকের হয়তো একটু খারাপ হয়েছে। যাই হোক, কেমন হয়েছে কি হয়েছে ও নিয়ে আর বিশ্লেষণ করে লাভ নেই। এখন তোমাদের সামনে যে এক্সামগুলো আছে তার উপরে ফোকাস করতে হবে। যেটা হয়েছে, যা হয়েছে ওই পর্যন্ত স্টপ রাখো, এবং আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে তোমাদের ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস এবং রেলের বেশ কিছু বিজ্ঞপ্তি আসবে, পাশাপাশি ডাব্লিউবিপি কেপি, এই সমস্ত পরীক্ষা, পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হবে। তো সামনে যে এক্সামগুলো আছে সেগুলোকে তুমি টার্গেট করো। যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওই পর্যন্ত স্টপ থাকবে। ওকে, তারপর আবার রিস্টার্ট করতে হবে তোমাদের। ঠিক আছে, তো এখানে সহজ প্রশ্ন, বলো কোন কুষাণ শাসক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? প্রশ্নটা কিন্তু খুব সহজ, এবং একটু আবার অনেকের ভুলভাল হতে পারে। কারণ কি, দেখো, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল অশোক। প্রথম অশোক দেখলেই মনে হবে হ্যাঁ অবশ্যই অশোক হতে পারে, কিন্তু না, হবে না, কারণ তিনি তো কুষাণ শাসক ছিলেন না। এখানে কুষাণ উল্লেখ করা হয়েছে, কুষাণ বংশ, কুষাণ বংশের কনিষ্ক, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক বা প্রথম কনিষ্ক কিন্তু একই। কুষাণ বংশে বেশ কিছু কনিষ্কের কথা পেতে পারো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো প্রথম কনিষ্ক, যেটা আমরা কনিষ্ক বলি, যার সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এই যে কুষাণ সম্রাট কনিষ্ককে আবার কি বলা হয় বলতো? দ্বিতীয় অশোক। ইতিহাসে তাকে দ্বিতীয় অশোক নামেও কিন্তু বলা হয়, এটাও মাথায় রাখবে। কনিষ্কের সময়ে আমরা কি জানি? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, তো এখানে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, চতুর্থ বৌদ্ধ সম্মেলন, এবং অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কনিষ্কের সময় এটা কোথায় হয়? কাশ্মীর বা মতান্তরের জলন্ধর, এরকম আমরা ইতিহাসে পেয়েছি। আচ্ছা, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট বলে কি হবে? কনিষ্ক। এবং কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা কমেন্ট করবে। কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে বলো। গৌতম বুদ্ধ যেখানে জ্ঞান লাভ করেছিলেন সেই স্থানের নাম কি? গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করে কোন স্থানে? সকলে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো, এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। সামনে যে এক্সামগুলো আছে অবহেলা করবে না, একদম ভালো করে মাইন্ডসেট করে নাও। সামনে এক্সামগুলো টার্গেট করো এমন করে যাতে তোমার একদম ফাইনাল লিস্টে তোমার নাম চলে আসে। শুধু একটা স্টেপ পাস করলে তো হবে না, এক একটা পরীক্ষায় বেশ কিছু স্টেপ থাকে, তো সেই স্টেপগুলো টোটালটা পাস করতে হবে, সেরকম মানসিকতা রাখতে হবে, তবে কিন্তু সফলতা আসবেই। গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, জায়গাটা হচ্ছে বুদ্ধগয়া। নেপালের কপিলাবস্তুর লুম্বিনী নামক উদ্যানে তার জন্মগ্রহণ হয়। ঠিক আছে, আচ্ছা, তিনি প্রথম তোমার যেটা তোমার বাড়ি থেকে চলে গেছিলেন সেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ, তাই তো? এবং যে মৃত্যু, সেটাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। এই যে কথাগুলো কিন্তু পরীক্ষা আসে। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক ধরা হয়। আচ্ছা, কোন গ্রন্থে ষোড়শ মহাজন পদের উল্লেখ আছে? ষোড়শ মহাজন পদ আমরা দেখেছি ইতিহাসে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষের, বিশেষ করে উত্তর উত্তর পশ্চিম ভারত, এই সমস্ত অঞ্চলে, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে একটা অঞ্চলে 16টি ছোট ছোট মহাজন পদের আবির্ভাব ঘটেছিল। সেখানে এই টোটালটাকে 16টি মহাজন পদকে বলা হয় ষোড়শ মহাজন পদ। এই ষোড়শ মহাজন পদের ধারণা বৌদ্ধ গ্রন্থ কোন গ্রন্থে রয়েছে? অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায়ে এখানে কিন্তু ষোড়শ মহাজন পদের কথা উল্লেখ আছে। বলো, কোন রাজ্যটি বর্তমানে বিহারের পাটনা এবং গয়া জেলাকে
কেন্দ্র করে গড়ে উঠেছিল? এই যে আমরা বললাম যে ষোড়শ মহাজনপদ, সেই মহাজনপদের মধ্যে আমরা যদি দেখি অঙ্গ, কৌশল, মগধ, অবন্তী প্রচুর ছিল, 16টি ছিল। তো এই যে বর্তমান বিহারের পাটনা এবং গয়া, এই জেলাকে কেন্দ্র করে যে মহাজনপদটি সেই সময় গড়ে উঠেছিল সেটা কি? সেটা হচ্ছে মগধ। তো এই ষোড়শ মহাজনপদ, 16টি মহাজনপদের মধ্যে ফাইনালি দেখা যায় মগধ সব থেকে শক্তিশালী হয়ে ওঠে এবং এখানেই একের পর এক সাম্রাজ্য গড়ে উঠেছিল। মগধ তাহলে বর্তমান কোথায়? পাটনা, গয়া জেলা। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে কোনো মহাজনপদ ছিল বলতে পারবে? আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্তমান যেটা আমাদের অবস্থান, এখানে কিন্তু কোনো রকম মহাজনপদ ছিল না। বাংলাতে কোনো মহাজনপদ ছিল না। নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। ইতিহাস থেকে কিছু প্রশ্ন রয়েছে বেশি। আচ্ছা, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কার লেখা? মুদ্রা রাক্ষস একটা নাটক যেটা রচনা করেছেন বিশাখ দত্ত। ওকে, যদি বলা হয় দেবী চন্দ্রগুপ্তম নাটকটি কে রচনা করেছেন, সেটাও কিন্তু বিশাখ দত্ত। মৃচ্ছকটিকম, শূদ্রক। মত্ত বিলাস প্রহসন কে রচনা করেন বলো? গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনে প্রায় কিন্তু সমসাময়িক ছিলেন। তো উভয় মৃত্যুবরণ করেছেন কোন রাজার সময়কালে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বা কার সমসাময়িক এটা থেকে প্রশ্ন আসে। বিম্বিসার নাকি অজাতশত্রু, উদয়ন নাকি দশরথ? প্রশ্নটা বোঝা গেছে? প্রশ্নটা হচ্ছে গৌতম বুদ্ধ এবং মহাবীর তারা মৃত্যুবরণ করেছিলেন অজাতশত্রুর সময়কাল। হর্ষঙ্গ বংশের সম্রাট অজাতশত্রু বিম্বিসারের পুত্র, তার সময়কালে কিন্তু মৃত্যুবরণ করেন। এবং বিম্বিসারও কিন্তু সমসাময়িক ছিলেন, কিন্তু বিম্বিসারের সময় কিন্তু মৃত্যুবরণটা অজাতশত্রুর সময় হয়। ওকে, তো বিম্বিসারকে হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, অজাতশত্রুকে বিম্বিসারের পুত্র। অজাতশত্রুকেই বলা হয় হর্ষঙ্গ বংশের শ্রেষ্ঠ সম্রাট বা শ্রেষ্ঠ রাজা। অজাতশত্রুর সময় আমরা দেখবো যে বলতো প্রথম বৌদ্ধ সংগীতি কার সময় হয়? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর সময় রাজগৃহতে। আচ্ছা, সম্প্রতি কোথায় কাচ্চি খারেক বা কচি খেজুর জিআই ট্যাগ পেয়েছে? জিআই ট্যাগ পেয়েছে। হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান। জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্য থেকে? এটা একটা খেজুরের প্রজাতি যেটা গুজরাটের কচ্ছ উপকূল রয়েছে না, কচ্ছের রণ। তো সেই কচ্ছের রণ যদি আমরা বলি, ওই এলাকায় এই ধরনের খেজুর জন্মায়, যেটাকে কাচ্চি খারেক বলা হয় বা কচি খেজুর নামে পরিচিত। গুজরাটের কচ্ছ ওই জেলায় এটা পাওয়া যায়, যেটা গুজরাট থেকে দ্বিতীয়তম কোনো খাদ্যদ্রব্য জিআই ট্যাগ পেয়েছে। বলো, সুরসেন মহাজনপদ। আজকে কিছু দেখতে পাচ্ছ যে প্রাচীন যুগের কোশ্চেন একই জায়গা থেকেই করাচ্ছি। সুরসেন মহাজনপদের রাজধানী কোথায় ছিল? সুরসেন মহাজনপদ, তো ষোড়শ মহাজনপদের মধ্যে সুরসেন একটি ছিল। সুরসেনের রাজধানী কোথায় ছিল? মনে রাখবে, মথুরা রাজধানী ছিল মথুরাতে। হরপ্পা সভ্যতার কেন্দ্র সুতকাজেন্দাড় কোথায় অবস্থিত? বলো, হরপ্পা সভ্যতার কেন্দ্র সুতকাজেন্দাড় এটি কোথায় অবস্থিত? কাশ্মীর, বালুচিস্তান, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর কি হবে? সুতকাজেন্দাড় যেটা বলা হচ্ছে হরপ্পা সভ্যতার প্রায় পশ্চিম প্রান্তে অবস্থিত। এটা পড়ছে বালুচিস্তান, পাকিস্তানের মধ্যে। তো হরপ্পা বা সিন্ধু সভ্যতা একই কথা কিন্তু বলা হয়। হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা একই। এবার বলতে হবে এটা কোন যুগের সভ্যতা?
নিওলিথিক, মেসোলিথিক, চালকোলিথিক নাকি প্যালিওলিথিক সভ্যতা? হরপ্পা সভ্যতা এটি ছিল চালকোলিথিক। চালকোলিথিক মানে হচ্ছে তাম্র প্রস্তর যুগের সভ্যতা। তাম্র প্রস্তর যুগের সভ্যতা। স্টোন এজ বা প্রস্তর যুগকে আমরা তিন ভাগে ভাগ করি প্রাথমিকভাবে, নিওলিথিক, মেসোলিথিক, প্যালিওলিথিক। এগুলো প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগ। প্যালিওলিথিক মানে কি? প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, মধ্যপ্রস্তর যুগ এটা হচ্ছে মেসোলিথিক। বাংলায় হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। এই যে নামগুলো একটু তোমাদের জেনে রাখতে হবে, পরীক্ষায় বিভিন্নভাবে দিতে পারে। নিওলিথিক মানে হচ্ছে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আইহোল প্রশস্তি থেকে আমরা কোন বংশের পরিচয় পাই? আইহোল প্রশস্তি কিন্তু তোমরা জানো যে এটা থেকে প্রশ্ন এসেছিল, বিভিন্ন পরীক্ষায় ফুটেজেও এসছে। আইহোল প্রশস্তি যেটা রচনা করে থেকে রচনা করেন কবি রবিকীর্তি। রবিকীর্তির রচনা, এবং এটা দ্বিতীয় পুলকেশী সময়কালকে নির্দেশ করে। দ্বিতীয় পুলকেশী বলতে হবে কোন বংশের রাজা ছিলেন? দ্বিতীয় পুলকেশী ছিল বাতাপি চালুক্য বংশের রাজা। ঠিক আছে, দ্বিতীয় পুলকেশী কে ছিল? বাতাপি চালুক্য বংশের রাজা। অষ্টদিগ্গজ নিম্নের কার রাজসভায় বিরাজ করতেন? দারুণ প্রশ্ন একটা। দেখো, পরীক্ষায় কোশ্চেন কিন্তু খুব কঠিন হবে বলা যায় না সব সময়। সহজ কঠিন সব রকম থাকে। এবার তোমাকে সেটা করে আসতে হবে ঠিকঠাক, তবেই তুমি ভালো স্কোর করতে পারবে। অষ্টদিগ্গজ, এই যে প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অষ্টদিগ্গজ মানে আটজন দিগ্গজ, মানে দিকপাল পুরুষ আর কি, ব্যক্তিত্ব তারা ছিলেন। কৃষ্ণদেব রায়, রাজা কৃষ্ণদেব রায়ের সময়কালে। রাজা কৃষ্ণদেব রায় আমরা জানি যে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। টোটাল বিজয়নগর সাম্রাজ্যে আমরা জানি যে 4টি বংশ পরপর রাজত্ব করেছিল। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয় টোটাল। তিনি কোন বংশের ছিল? বিজয়নগর সাম্রাজ্য তো 4টি বংশ, তার মধ্যে আমরা যদি দেখি তুলুপ বংশীয় শ্রেষ্ঠ রাজা। বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে তুলুপ বংশ ছিল 3 নম্বর বংশ। তুলুপ বংশের রাজা, তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা যদি আলাদা করে বলা হয় সেটাও কিন্তু কৃষ্ণদেব রায় হবে। কৃষ্ণদেব রায় সম্পর্কে আর বেশ কিছু প্রশ্ন আসে যে আমুক্তমাল্যদা কে রচনা করেছিলেন? আমুক্তমাল্যদা কে রচনা করেছিলেন? সেটা কি হবে? কৃষ্ণদেব রায়। এই যে আমুক্তমাল্যদা কোন ভাষায় রচনা করেন? আমুক্তমাল্যদা নামক একটা গ্রন্থ রচনা করেছিলেন কবি কৃষ্ণদেব রায়, রাজা কৃষ্ণদেব রায় তেলেগু ভাষায়। তেলেগু ভাষায়, এই ভাষাটা থেকে প্রশ্ন আসে। তেলেগু ভাষায় এটা রচনা করা হয়। তো কৃষ্ণদেব রায়ের বেশ কিছু স্থাপত্য নির্মাণ করেছিলেন, তার মধ্যে আছে হাজেরা মন্দির, বিটল স্বামী মন্দির উল্লেখযোগ্য। তার সমসাময়িক ছিল পেদ্দান, যাকে অন্ধ্র কবিতা পিতামহ বলা হয়। আচ্ছা, শিল্প ভারতীয় অর্থনীতিতে কোন ক্ষেত্রে পড়ে? শিল্প, ইন্ডাস্ট্রি, এটা ভারতের যে অর্থনীতির সেক্টরগুলো আছে তার মধ্যে প্রাথমিক, সেকেন্ডারি, টারশিয়ারি কোন ক্ষেত্রে পড়ছে? শিল্প পড়ছে সেকেন্ডারি বা গৌণ ক্ষেত্রে পড়ছে। সেকেন্ডারি বা গৌণ ক্ষেত্রের মধ্যে পড়ছে শিল্প।
প্রাথমিকের মধ্যে কি পড়বে? চাষবাস, কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, এগুলো। টারশিয়ারি হচ্ছে পরিষেবা ক্ষেত্র। বলো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো বেনারসে এই হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত মদন মোহন মালব্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। মদন মোহন মালব্য বলতে পারবে এটা কোন সাল নাগাদ প্রতিষ্ঠা করেছিলেন? সালটা কত? সালটা যদি বলো 1915 সালে। An inquiry into the nature and causes of wealth of nation গ্রন্থটি রচয়িতা হলেন কে? আমরা ওয়েলথ অফ নেশন শুধু পড়ি, এর পুরো নামটা কিন্তু এটা। ওয়েলথ অফ নেশন, এই যে গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, জেম কেন্স, কার্ল মার্কস। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাডাম স্মিথ। এবং এই বইটি প্রকাশিত হয়েছিল কত সালে বলতে পারবে? প্রকাশিত হয়েছিল কত সালে? অনেক আগে। প্রকাশিত হয় 1776 সালে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তামা উৎপাদিত হয়? তামা। তামা একটা কি ধাতু, তাই তো? তামা একটা ধাতু যার সংকেত হচ্ছে Cu, কপার। আমরা বলি তামা তড়িতে সুপরিবাহী, বাড়িতে বা আমাদের বিদ্যুৎ সংযোগের তারে এই কিন্তু তামা ব্যবহার করা হয়, তামার তার ব্যবহার করা হয়। তামা উৎপাদনের সর্বপ্রথম রাজ্য আমাদের মধ্যপ্রদেশ হয়ে যাবে। মধ্যপ্রদেশ কারেক্ট অ্যান্সার হবে তামা উৎপাদনে প্রথম রাজ্য ভারতের মধ্যে। তো তামার একটা আকরিকের নাম কি বলতো? তামার আকরিকের নাম কি? তামার আকরিক হচ্ছে চালকোপাইরাইট। মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে চালকোপাইরাইট কার আকরিক? চালকোপাইরাইট হচ্ছে কার আকরিক? তামার আকরিক। নিম্নলিখিত, এইটা এসেছিল ডব্লিউবিসিএস এবার। নিম্নলিখিতের মধ্যে কে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটি জাতীয় কাগজ, জাতীয় বিদ্যালয়, একটি জাতীয় ব্যায়ামাগার স্থাপন করেছিলেন? প্রশ্নটা মাথায় ঢুকিয়ে নাও। পরীক্ষায় এসছে, আগেও করানো হচ্ছে, আবার করানো হচ্ছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র কি করেছিলেন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে? ঊনবিংশ শতাব্দী মানে কত শতাব্দী বলতো? ঊনবিংশ মানে হচ্ছে 1800 থেকে 1900 মাঝখানে। ঊনবিংশ মানে 1800 থেকে 1900 মাঝখানে, ঠিক আছে? এর দ্বিতীয়ার্ধে মানে ধরো 1850 পরে। একটি জাতীয় কাগজ, বিদ্যালয় এবং একটি ব্যায়ামাগার স্থাপন করেছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল, যার দ্বারা, তার নাম কি? উলগুলান বিদ্রোহ বলতে কোন বিদ্রোহের কথা বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। উলগুলান বলতে মুন্ডা বিদ্রোহের কথা বোঝা হয়। কি বিদ্রোহ? মুন্ডা বিদ্রোহ। এই মুন্ডা বিদ্রোহ এটা হয়েছিল কত সালে? 1899, 1900 এই সময়কালে, তাই তো? এবং বিরসা মুন্ডা ছিল নেতা। কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সহজ প্রশ্ন হলেও এগুলো তোমাদের বারবার পড়ে পড়ে কি করতে হবে? একদম ঠোঁটের আগায় রাখতে হবে, মনে রাখতে হবে।
কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল রাজা দ্বিতীয় মহিপালের সময়কালে। দ্বিতীয় মহিপালের সময় হয়েছিল মোটামুটি 1070-71 খ্রিস্টাব্দ নাগাদ। দিব্যক প্রধান, এই দিব্যক বা দিব্য রুদ্রক ভীম তারা ছিল দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে এই বিদ্রোহটা করেছিল। তারা ছিল তোমার জেলে সম্প্রদায়। বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত একক কি? বায়োস্ফিয়ার বলতে কি বোঝায়? বায়োস্ফিয়ার মানে হচ্ছে জীবমণ্ডল। বায়োস্ফিয়ার বলতে গেলে এর গঠনগত কার্যগত একক কাকে বলা হবে? ইকোসিস্টেম, ইকোটন, শক্তি পিরামিড নাকি কোনোটি নয়? ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র, তোমরা বলতে পারবে যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেছিলেন এজি ট্যানসিলে। ট্যানসিলে প্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন। ইকোসিস্টেম কথাটি বা শব্দটি ব্যবহার করেছিলেন। আচ্ছা, ইকোসিস্টেম হলো, আর একটা কথা রয়েছে ইকোলজি। সেই ইকোলজি মানে হচ্ছে বাস্তুবিদ্যা। ইকোলজি, ইকোলজি কথাটা প্রথম ব্যবহার করেছিলেন, ইকোলজি শব্দটি ব্যবহার করেছিলেন, প্রথম ব্যবহার করেন আচ্ছা, এটা হবে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, হেকেল। বিজ্ঞানী আর্নেস্ট হেকেল ইকোলজি বা বাস্তুবিদ্যা, এটা বাস্তুতন্ত্র আর এটা হচ্ছে বাস্তুবিদ্যা, এই কথাটি ব্যবহার করেছিলেন। আচ্ছা, তোমরা যারা কানেক্ট আছো প্রত্যেকে পড়াশোনা করছো কিরকম বলো? আমাদের ব্যাচ রয়েছে, যদি নিতে ইচ্ছুক হও নিতে পারো। বহুজন পড়ছে, সমস্ত বিষয়ের সিলেবাস ধরে ধরে ক্লাস করানো হবে। WBP 2024 ফাউন্ডেশন ব্যাচ 2.0, এই ব্যাচটি 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 5 মাস চলবে। লাইভ রেকর্ড, সমস্ত রকম ক্লাসের ফ্যাসিলিটিস আছে। সমস্ত বিষয়ের তুমি মক টেস্ট পাবে। সোম থেকে শনিবার ক্লাসগুলো করানো হচ্ছে আমাদের নিজস্ব TWS একাডেমি অ্যাপে। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, ওই ব্যাচ ভ্যালিডিটি তোমরা পাবে 1 বছর। অর্থাৎ এই ব্যাচটা নিলে তুমি নিলে আজকে থেকে 1 বছর ভ্যালিডিটি পাবে। এর মধ্যে প্রচুর পরীক্ষা হবে। এই একটা ব্যাচ নিলেই তোমার প্রিপারেশন কিন্তু কমপ্লিট হবে। ওকে, মাথায় রাখো এটা। এবং তোমাকে পড়তে হবে, পরীক্ষা দিচ্ছ যখন পড়াশোনা করে পরীক্ষা দাও, সফলতাটা আসবে। এবং এই সফলতা আসতে গেলে তোমার এই যে প্রিপারেশনটা দ্রুত দরকার। ঠিক আছে, 5 মাসের মধ্যে তোমাকে কিন্তু একদম গুছিয়ে একটা কোর্স দেওয়া হবে, যেটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে। ওকে, তো আমাদের উপর ভরসা রাখতে পারো। দীর্ঘদিন এই প্ল্যাটফর্মে আমরা আছি এবং ক্লাস করাচ্ছি। লাস্ট যে পরীক্ষাগুলো হচ্ছে তোমরা যদি দেখো, সেখানে আমাদের স্টুডেন্টরা কি ধরনের সাফল্য পাচ্ছে এবং আগামীতেও পাবে, এটা আমাদের বিশ্বাস। ঠিক আছে, আচ্ছা, এবার আবার প্রশ্ন আলোচনা শুরু করছি। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতরত্ন এবং নিশানি ইমতিয়াজ দুটো খেতাবে ভূষিত হয়েছিলেন। দেখো, এখানে প্রথম যে কথাটা আছে ভারতরত্ন, এটা আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান। ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান, সামরিক সম্মান সর্বোচ্চ কি? পরমবীর চক্র, সেটা সামরিক ক্ষেত্রে। আর অসামরিক ভারতরত্ন। এবং পাকিস্তানের নিশানি ইমতিয়াজ হচ্ছে সর্বোচ্চ অসামরিক সম্মান, নিশানি ইমতিয়াজ। এই দুটো খেতাবে ভূষিত হয়েছিলেন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়েছিল কত সালে মনে আছে? আমরা যখন সেই পঞ্চবার্ষিক পরিকল্পনা করাই, তখন জনতা পরিকল্পনা, জনতা প্ল্যান 1978 সালে। 1978 থেকে 80 জনতা সরকার আসছে এবং মোরারজি সরকারের হাত দিয়ে আর কি। ওকে, সেই সময় তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, মৃণালিনী সারাভাই নিম্নের কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত?
এই নৃত্য রিলেটেড কোশ্চেন পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। সহজ হলেও এগুলো মনে রাখতে হয়, বারবার পড়তে 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 তোমাকে একদম একদম কি বলবো, একদম মাথায় যেন সেট হয়ে থাকবে, যখন বলবো তখন অ্যান্সার আসবে। আচ্ছা, এটা হবে সঠিক উত্তর কি হবে? কথাকলি, মোহিনীআট্টম, ভারতনাট্যম নাকি মণিপুরী? সঠিক উত্তর হবে ভারতনাট্যম। তো এই যে নৃত্যগুলো কোন কোন রাজ্যে জনপ্রিয়? ভারতনাট্যম এর জন্ম কোন রাজ্যে যদি বলে, বলবে তামিলনাড়ু। তামিলনাড়ু। মোহিনীআট্টম হচ্ছে কেরল। কথাকলি এটাও কেরল। মণিপুর এটা দেখতেই পাচ্ছ, মণিপুর। মুন্ডা উপজাতি, আমরা মুন্ডা বিদ্রোহ বললাম, এই মুন্ডা উপজাতি নিম্নের কোন রাজ্যে দেখতে পাবো? রাজস্থান, কেরল, বিহার, অরুণাচল প্রদেশ। মুন্ডা বিদ্রোহ ছিল বাংলা, বিহার, এই সমস্ত সংলগ্ন এলাকায়। তো মুন্ডা এই উপজাতি সম্প্রদায়, এখানে রাজস্থান হবে না, কেরল, বিহার হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। বিহারে দেখা যায়। ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিল? ত্রিপুরী অধিবেশন, এটা কোন রাজ্যে বলতো? ত্রিপুরী কিন্তু ত্রিপুরা স্টেট নয়, ত্রিপুরা রাজ্য নয়, ত্রিপুরীটা ছিল মধ্যপ্রদেশে। ত্রিপুরী সেশন হয়েছিল কত সালে? 1939 সালে। আমরা জানি কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম নির্বাচিত সভাপতি ছিলেন আমাদের সুভাষচন্দ্র বসু। গান্ধীজি মনোনীত প্রার্থী ছিল পট্টবী সীতারামাইয়া, তাকে হারিয়েছিল সুভাষচন্দ্র বসু 1939 সালে। ত্রিপুরী অধিবেশন যেটা হয়েছিল মধ্যপ্রদেশে। ওকে, গতদিনের হোমওয়ার্ক ছিল এটা, প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি, অপশন এ কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে যে পৃষ্ঠটানের একক কি, এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকের ক্লাসের। তো 26 কোশ্চেনের মধ্যে তোমার কটা সঠিক হলো, স্কোর কত হলো, একটু কমেন্ট করে জানিয়ে দেবে। বর্তমান যদি নেগেটিভ দেখো, 4টে একটা নেগেটিভ হচ্ছে, 1/4 অর্থাৎ 0.25। তো সেটা বাদ দিয়ে তোমার স্কোর কত হলো একটু কাউন্ট করবে, তুমি বুঝতে পারবে যে তুমি কোন অবস্থানে আছো, তোমাকে আরো কত দূর যেতে হবে। ওকে, তো একটা পরীক্ষা পাস করতে গেলে এবং পাস করা থেকে ফাইনাল সিলেকশনে যেতে গেলে কিন্তু একেবারে খুব কম নাম্বার পেলে হবে না। 80%-এর কাছে যদি নাম্বার থাকে তুমি নিশ্চিত থাকতে পারো। তো সেই জায়গাটাকে তোমাকে মেনটেন করতে গেলে পড়াশোনাটাও ধারাবাহিক করে যেতে হবে। আজকে ক্লাস দেখলাম, কাল দেখবো না, পরের দিন দেখবো, এরকম যেন না হয়। ক্লাস যখন দেখবে রেগুলার দেখো, রেগুলার 6 মাস 8 মাস পড়ো, দেখবে তুমি দাঁড়িয়ে যাচ্ছ। এই ধরে রাখাটা, কম্পিটিটিভ সিলেবাস বা কম্পিটিটিভ এই ফিল্ডে চাকরি পেতে গেলে ধৈর্যটা সব থেকে বড় কথা। ধৈর্য হারিয়ে ফেললে কিন্তু হবে না। অনেক ঘটনা ঘটবে, চোখের সামনে দেখবে যে এটা অন্যায় হচ্ছে, এটা হলো কেন, হ্যাঁ, এখানে ওখানে নানান রকম কথা তুমি শুনবে। বিশেষ করে এই চাকরি রিলেটেড বহু কথা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম জায়গায় তুমি পাবে। আমি বলবো নেগেটিভ কথাগুলো তুমি বাদ দাও, পজিটিভ নিয়ে থাকো, তবে পজিটিভটা পাওয়া যাবে তাড়াতাড়ি। কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ কে কি বলছে না বলছে অত কিছু কান দিলে হবে না। দেখো, তুমি একটা জায়গায় যাচ্ছ, তুমি ধরো একটা জায়গায় যাচ্ছ, বাড়ি থেকে বার হয়েছো, 15 কিলোমিটার দূরে একটা জায়গায় যাচ্ছ, তুমি গাড়ি চালাচ্ছ, গাড়ি চালাতে চালাতে যদি এপাশ একবার ওপাশ একবার তাকাও, তোমার স্পিডটা কি হবে? স্লো হয়ে যাবে কিনা? তোমার গতিটা কমে যাবে কিনা? তো ওটাই কিন্তু ব্যাপার। এই যে চলার পথ, তুমি চাকরি পেতে চেষ্টা করছো, একটা ফাইনাল জায়গায় যেতে চাইছো, তো সেখানে এদিকে ওদিকে মানে অন্য বিষয়ে যদি মাথা গলিয়ে ফেলো, বেশি ইনভলভ হয়ে যাও, তোমার দেরি হয়ে যাবে। কিচ্ছু না, দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে। এবং একটা সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় বর্তমান দিনে, সেটা আবার কবে আসবে কিন্তু বলা যায় না। ওই জন্য কে কি বলছে সব কান দিলে হবে না, নেগেটিভ কথা একদম ঝেড়ে ফেলো, বেশি কান দিয়ে লাভ নেই, তুমি পজিটিভ থাকো, ব্যাস এটুকুই কিন্তু দরকার চলার পথে। এদিক ওদিকে তাকালে হবে না, সোজা চলতে থাকো, ঠিক আছে, দ্রুত পৌঁছে যাবে।
ওকে, টাটা, বাই। আচ্ছা, প্রত্যেকে যারা বলে ফেলেছিলাম, আমাদের এই দুটো চ্যানেলে কিন্তু কি পাচ্ছ, ইউটিউব ক্লাস পাচ্ছ ফ্রি এবং আমাদের অ্যাপে পাচ্ছ পেড কোর্স। ওকে, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো এবং অ্যাপ ডাউনলোড করে নাও প্লে স্টোরে। ওকে, টাটা, বাই।